ওকে, গুড আফটারনুন সবাইকে। আজকে আমাদের লেকচার 2 SCM 707 প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 শুরু করেছিলাম। ওখানে আমরা we learned about what is project, the elements and characteristics of a project, and we also talked about the life cycle of a project. আচ্ছা, আজকে we are going to talk about project success. What is a successful project and what are the determinants of a project success, and we'll also talk about the project management models. Okay. Achha, so project success ekhane we all have heard about this thing. I think apnara janen kina peyechen kokhono, good, cheap and fast. তো এইখান থেকে আপনি যে কোনো দুইটা নিতে পারবেন, তিনটা পারবেন না, ঠিক আছে? সো if something is good and cheap, then that won't be fast, or if something is fast and good, that won't be cheap. ঠিক আছে? সো এরকম আপনার কিছু যেটাই করতে না যান, কিছু না কিছু বাধা থেকেই যায়, কমতি থেকেই যায়। সো প্রজেক্টের সাকসেসের কথা বলতে যাওয়ার আগে we also have to think about are we setting realistic goals? সবসময় মাথা রাখবেন যে আমাদেরকে সবসময় রিয়েলিস্টিক হইতে হবে। সো ইফ উই সি দিস ভেন ডায়াগ্রাম, এখানে অনেক কিছুই আছে যে আমরা এখানে ওরা বলতে চাচ্ছে কি যে দিস ইজ নট পসিবল, এই যে এই এরিয়াটুকু উইথ অল দ্য থ্রি থিংস সব কিছুই থাকবে, হ্যাঁ, দিস ইজ নট পসিবল। বাট একটা সাকসেসফুল প্রজেক্টে আবার বলতেছে যে উই আর বেসিক্যালি স্ট্রাইভিং ফর সাকসেস, যেখানে আমরা এমনভাবে প্ল্যান করব যে we can meet all the সব প্যারামিটার্সের ভিতরে থেকেও we can set some realistic goals, এবং ওই গোলগুলোকে যেন আমি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারি। whatever the objectives that you have set, ওই অবজেক্টিভসগুলো যেন আমরা অ্যাচিভ করতে পারি with proper planning and যেভাবে করবেন। বাট হ্যাঁ, অফকোর্স ইট হ্যাজ টু বি রিয়েলিস্টিক। আকাশের চাঁদ চাইলে তো হবে না, রাইট? সো রিয়েলিস্টিকলি চিন্তা করে করতে হবে। আচ্ছা, তো আসেন এখন আমরা কথা বলি ডিটারমিনেন্টস অফ প্রজেক্ট সাকসেস কি। একটা প্রজেক্টের সাকসেসকে আমরা ট্রেডিশনালি বলা হতো দেয়ার ওয়ার থ্রি ডিটারমিনেন্টস। একটা হচ্ছে উইচ ওয়াজ অলসো কল্ড ট্রিপল কনস্ট্রেন্ট, এটাকে ট্রিপল কনস্ট্রেন্টও বলা হতো ট্রেডিশনালি, দ্যাট ওয়ার বাজেট, স্কেডিউল অ্যান্ড পারফরমেন্স। মানে ট্রেডিশনালি ইট ওয়াজ লাইক দিস, বাজেট আর schedule and performance, so performance, this was viewed traditionally eta, ঠিক আছে? But এখন nowadays there is another constraint that has been added, or a determinant that has been added, which is called the client acceptance, ঠিক আছে? সো এখন কোয়াড্রাপল হয়ে গিয়েছে ট্রিপল থেকে। সো কোয়াড্রাপলে কি বলতেছে যে when you meet all of these, then you get a successful project. ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্সটা কেন ইম্পর্টেন্ট, আগে এটা দেখা হতো না। মানে আমরা যে ফার্স্টে একটা কথা পড়েছিলাম না চ্যাপ্টারের শুরুতেই, ইফ ইউ আর নট ফোকাসিং অন ক্লায়েন্টস দেন ইউ আর ডুইং দ্য রাইট থিংস, কি সব কিছু বাকি ঠিক মতো করতেছেন, দেন ইউ আর ডুইং দ্য রাইট থিংস, হোয়াট রং। সো ক্লায়েন্টের ফোকাস হইতে হবে। আপনি একটা জিনিস বানালেন, একটা প্রজেক্ট ধরেন নিলেন, একটা নতুন প্রোডাক্ট বানাইছেন, সেটা মার্কেটে আনছেন, ক্লায়েন্ট কিনলই না, দ্যাট ইজ নট আ সাকসেসফুল প্রজেক্ট। ওকে, সো ট্রেডিশনালি উই ওয়ার দেয়ার, বাট নাওয়াডেজ দেয়ার হোয়াট উই হ্যাভ ইজ আ কোয়াড্রাপল কনস্ট্রেন্ট। সো দেয়ার আর 4 ডিটারমিনেন্টস অফ সাকসেসফুল প্রজেক্ট। এই ডিটারমিনেন্টগুলো হচ্ছে এই 4টা জিনিস, অলরাইট? সো এটা তো আমরা আলোচনা করলামই, ইন্টারনাল, এক্সটার্নাল, ফোর্থ কনস্ট্রেন্ট, এক্সটার্নাল। একটা এক্সাম্পল দেখি আমরা। ওকে, দিস ইজ আ কেস। সো লেটস জাস্ট টক অ্যাবাউট দ্য কেস নাও। আচ্ছা, কি বলতেছে, এবিসি ইজ আ কোচ বাস কোম্পানি, কোচ সার্ভিস বাসের, ওকে, দ্যাট ট্রান্সপোর্টস মিউজিক স্টার্স, মানে বড় বড় ধরেন হলিউডের বড় বড় স্টার সেলিব্রিটি যারা আছে তাদেরকে তাদের ট্রান্সপোর্টেশনের জন্য তারা লিজ দেয় বাস। ফর এক্সাম্পল, ক্লায়েন্টস লিজ অর পারচেজ দ্য কোম্পানিজ বাসেস, তারা আইদার লিজ করে নাহলে কিনে ফেলে। আচ্ছা, সো কি করতেছে, ইট ওয়াজ অরিজিনালি প্ল্যানিং, এই কোম্পানিটা কি অরিজিনালি প্ল্যানিং টু স্পেন্ড আ ডিল
on a project to improve the interior of its vehicle. তারা অরিজিনালি প্ল্যান করলো যে আমি আমার বাসের ইন্টেরিয়রটাকে আমি একটা প্রজেক্ট হাতে নিতে চাই, আমার যত বাসগুলো আছে সবার ইন্টেরিয়রটা আমি ইমপ্রুভ করব। আচ্ছা, why? Because they believed that with these upgrades customers would be willing to pay more to lease their buses. কারণ তারা এটা কেন নিতে চাচ্ছিল প্রজেক্টটা হাতে, তারা বিশ্বাস করছিল যে আমরা যখন এই আপগ্রেডগুলো করব মানুষজন আমাদের বাস আরও বেশি লিজ নেবে। আচ্ছা, however, prior to starting a full-blown overhaul of their fleet, মানে তাদের এই পুরা ফ্লিটকে নিয়ে এসে সব কিছু ফুল ব্লোন প্রজেক্ট হাতে নেওয়ার আগে তারা আবার কী করলো, দ্য এক্সিকিউটিভস ডিসাইডেড টু আস্ক পাস্ট কাস্টমার্স হোয়াট দে থট অ্যাবাউট দিস প্ল্যান। তারা কী করলো, আচ্ছা না ঠিক আছে আমরা একটু আগে কাস্টমারকে জিজ্ঞাসা করি তো ওরা কী চায় আসলে। পুরা ইন্টেরিয়রের প্রজেক্ট হাতে নেওয়ার আগে ওরা আগে বললো যে না, লেটস ডু আ কাস্টমার রিসার্চ, কী চায় ওরা আসলে, আমরা এরকম একটা প্ল্যান করতে চাচ্ছি বা আমরা ইন্টেরিয়র আপগ্রেড করতে পারছি, ওদের ওপিনিয়নটাই বা কী। উইল ইউ টেক মোর বাসেস ফ্রম মি অ্যাজ লিজ। তো দেখা গেল কি হয়েছে, সারপ্রাইজিংলি দ্য কোম্পানি ফাউন্ড দ্যাট ওয়াইল ইটস কাস্টমার্স ডিড ওয়ান্ট আ নাইস ইন্টেরিয়ার্স, তারা সারপ্রাইজিংলি দেখলো নতুন ইনফরমেশন পাইলো যে না, তার কাস্টমাররা যদিও তারা চায় হ্যাঁ ভালো ইন্টেরিয়ার থাকবে, but the single most important factor in selecting a coach from a company was the bus driver. এই রিসার্চ করতে গিয়ে তাদের মাঝখানে বের হয়ে গেছে যে ইন্টেরিয়ার চায় সবই ঠিক আছে ভালো কথা, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি বের হয়ে আসলো এই রিসার্চে করতে গিয়ে, আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর লিজিং ইয়োর বাস ইজ ইয়োর বাস ড্রাইভার। এই ইনফরমেশনটা বের হয়ে আসলো। আচ্ছা, কি বলতে চাচ্ছে, তার মানে ওরা বলতে চাচ্ছে বাস ড্রাইভার কী কী জিনিস দেখতেছে, দ্যাট ইজ হি ইজ আ নাইস গাই, সামওয়ান হু কুড গেট দ্য মিউজিক স্টার্টস টু ওদের ডেস্টিনেশনে সেফলি তাদেরকে নিয়ে যাবে, এবং হু উড অলসো সার্ভ এজ এ গুড অ্যাম্বাসেডার ফর দি ব্যান্ড উইথ দ্য ফ্যান্স, এবং সে নিজেও আমার সাথে যে থাকবে হি ইজ অলসো দ্যাট পারসন ইজ অলসো মাই অ্যাম্বাসেডার। আমার ফ্যান্সদের সামনে কি থাকবা, কীরকম থাকবা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার চালচলন, তুমি কি ফ্রেন্ডলি নাকি না, তোমার ব্যবহার কীরকম, হ্যাঁ সব কিছু, অল অফ দিস। আচ্ছা, বেসড অন দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের উপর বেস করে এবিসি কোম্পানি কী করলো, এবিসি কোম্পানি ড্রপড দেয়ার অরিজিনাল প্রজেক্ট, বললো যে না তাহলে আমরা এই প্রজেক্ট করবো না, ফরগেট ইট, আমরা এই প্রজেক্ট করতেছি না, আমরা অন্য কী করতেছি দেখেন। ইনস্টেড দে ইনিশিয়েটেড আ ড্রাইভার এডুকেশন প্রোগ্রাম। কী করছে, টু টিচ দেয়ার ড্রাইভার্স হাউ টু কমিউনিকেট মোর ইফেক্টিভলি উইথ কাস্টমার্স, কীভাবে বেটার ইন্টারপার্সোনাল স্কিল থাকা যায়, বেটার কমিউনিকেশন স্কিলসগুলো কীভাবে ডেভেলপ করা যায়, এই ধরনের একটা ট্রেনিং প্রোগ্রাম করলো। অলসো হাউ টু রিটেইন অ্যান্ড গ্রো কাস্টমার গুডউইল, প্রোগ্রামের ভিতরে আরেকটা পার্ট কী ছিল, কীভাবে কাস্টমার রিটেইন করতে হবে, কীভাবে তোমার গুডউইল বাড়ানো যায়, এই সব কিছু ট্রেনিং দেওয়া শুরু করলো। আচ্ছা, the company also started compensating drivers according to how well they served the customer and how well they cultivated a long-term relationship with them. অনেক সময় দেখা যায় কি যারা এগুলো করে তারা সবসময় বলবে যে না আমি ওই বাস ড্রাইভারকেই চাই, ওর সাথেই আমাকে সবসময় পাঠাবা, হয়ে যায় কিন্তু আমরা যখন করি এরকম উই ডু ডেভেলপ সামওয়ান ফেভারিট, আচ্ছা ও আছে কিনা ওকেই দিও, হ্যাঁ। সো এইগুলোর উপরেও তাদেরকে রিওয়ার্ড দেওয়া শুরু করলো যে তোমাকে আমি এরকম রিওয়ার্ড দিব তুমি যদি লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট করতে পারো। আচ্ছা, ওয়ান্স দ্য কোম্পানি ডিড দ্যাট ইট মুভড ফ্রম 4th ইন দ্য মার্কেট প্লেস টু 1st, এক ধাপে, অ্যান্ড গ্রিউ ফ্রম 28 to 56 কোচেস in 1 year. And so this is a classic example for your customer focus. আমরা যে বারবার বলছিলাম যে প্রজেক্ট সাকসেসফুল হইতে হলে খালি এই ট্রিপল কনস্ট্রেন্ট নিয়ে পড়ে থাকলেই হবে না, দ্যাট ওয়াজ ট্রেডিশনাল ভিউ, উই অলসো হ্যাভ টু বি কাস্টমার ফোকাসড। এখন সে যদি ইন্টেরিয়ার প্রজেক্ট নিয়ে বসে থাকতো তাহলে কি হইতো, কিছু হইতো না, এত র্যাপিড গ্রোথ কি তার হইতো না। So this is an example of that. আরেকটা মডেল আছে এরকম, অ্যাটকিনসন্স, হি অলসো ক্রিয়েটেড আ মডেল। ও বলতেছে যে আমাদের এই
we have to go beyond this iron triangle of budget, schedule, performance বা quality, যেটা performance or quality, anything you can say. এটার বাইরেও আমাদেরকে আসলে we have to look further, because আমরা পড়বো stakeholder analysis এ যখন যাব নেক্সট চ্যাপ্টারে বলবো, we have so many eyes on our project. External stakeholders আছে, internal stakeholders আছে, হ্যাঁ। সো আমাদেরকে we have to go beyond this triangle and দেখতে হবে যে যদিও আমরা বলি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, বাট we have to be careful যাতে গাজনটা নষ্ট না হয়, প্রপার প্ল্যানিং থাকতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম we have to include all these stakeholders, তারা কি চাচ্ছে, তাদের ভিউ কি, তাদের ওপিনিয়ন কি, হ্যাঁ, এই জিনিসগুলোও আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্যাট ওয়াজ অ্যাটকিনসনস ভিউ। আচ্ছা, আরেকটা ডাইমেনশন বলতেছে প্রজেক্ট সাকসেসের, যে আমরা এতগুলা দেখতেছি, দিস মডেল ইজ সেইং যে নো, দের ইজ অ্যানাদার ডাইমেনশন উই ক্যান অ্যাড, দ্যাট ইজ দ্য কমার্শিয়াল সাকসেস অ্যান্ড potential for generating new business and new opportunities. Commercial success তো হইলো ভালো কথা, বাজারে গেলা হিট, কিন্তু is it creating any future potential for you or not? That can also be regarded as a dimension for project success. তো বিভিন্ন মডেল বিভিন্ন ধরনের কথা বলতেছে, but the classic যেটা আমরা Venn diagram-এ দেখলাম না, quadruple, that is the most important. আচ্ছা, 4 ডাইমেনশনের প্রজেক্ট সাকসেসে ওরা কি কি দেখতেছে দেখেন, ওরা বলতেছে 4টা ডাইমেনশন কি কি দেখতে হবে, প্রজেক্টের ইফিসিয়েন্সি, মিটিং বাজেট অ্যান্ড স্কেডিউল যেরকম ছিল বাজেট আর স্কেডিউলের ভিতরে করতেছি কি না, ইম্প্যাক্ট অন দি কাস্টমার, তারা যেই জিনিস চাচ্ছিল ওই টেকনিক্যাল স্পেসিফিকেশন, তাদের নিডস অ্যান্ড ওয়ান্টস এগুলো স্যাটিসফাই করতে পারছি কি না, বিজনেসের সাকসেস হচ্ছে কিনা, মানে কাস্টমার কমার্শিয়ালি আমি খাইলো কিনা এটাকে, আমার মা যেই পণ্যটা গেল বাজারে কমার্শিয়ালি সাকসেসফুল হইল কিনা, আর প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার। ঠিক আছে, এই 4th ডাইমেনশন অ্যাড কী করেছে, ডিটারমাইনিং ওয়েদার দ্য প্রজেক্ট ওপেন্ড নিউ মার্কেটস ফর ইউ অর এ নিউ প্রোডাক্ট লাইন অর হেল্প ইউ টু ডেভেলপ এ নিউ টেকনোলজি, হ্যাঁ, এরকম। সো দের আর মেনি প্রজেক্ট সাকসেস মডেল, আমি হয়তো বা নাম বলে দিলে হবে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দি 4th কোয়াড্রাপল যেটা আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। ম্যাচিউরিটি মডেলস, আচ্ছা, ম্যাচিউরিটি মডেলস শর্ট ভাষায়, ইজি ভাষায় যদি বলি, ম্যাচিউরিটি মডেল হচ্ছে, ধরেন আমরা আমাদের কোম্পানির এক্সপেকটেশন কী থাকে, আমরা যখন একটা কাজ করি, উই অবভিয়াসলি ওয়ান্ট যে আমাদের নেক্সট এই সিমিলার কাজ যেন আমি আরও বেটারভাবে করতে পারি, রাইট? So maturity model gula hocche, this is a system where it helps you to achieve those goals, যে আমি কিভাবে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে পারি এবং আমি এখন কোথায় আছি, আমার কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করে আমি কিভাবে আমার গোলসে পৌঁছাইতে পারবো ইন টার্মস অফ ডুইং সামথিং, দ্যাট ক্যান বি এনি প্রসেস। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার ম্যাচুরিটি মডেল। ওকে, একটু দেখে এখানে কি বলছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাচুরিটি মডেলস are used to allow organization to benchmark the best practices of a successful project management. আমি একটা বেঞ্চমার্ক সেট করতেছি আমার জন্য যে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বাট হতে পারে আমি একটা নিউ কোম্পানি, আমার কাছে এক্সপেক্ট করাটাই অন্যায় হবে যে আমি এখনই সব বেস্ট প্র্যাকটিসেস করতে পারবো, এটা তো সম্ভব না, রাইট? ফর এক্সাম্পল এখানে যেমন বলতেছে বোয়িং, ওরা কি এয়ারক্রাফটস বানায় অ্যান্ড আপনার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন ধরনের ওরা মেটেরিয়াল বানায়, হ্যাঁ। সো দে আর মাচ অ্যাডভান্সড ইন ম্যানেজিং প্রজেক্ট বিকজ দে হ্যাভ আ লং হিস্ট্রি অফ ডুইং দিস। সো ওরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ওয়ার দে আর লাইক দি, মানে একদম স্টেট অফ দি আর্ট লেভেলে চলে গেছে, এত বছরের প্র্যাকটিস তাদের। সো অ্যাজ এ নিউ কোম্পানি ইউ ক্যানট এক্সপেক্ট দ্য সেম লেভেল অফ প্র্যাকটিস, সেম লেভেল অফ প্র্যাকটিস তো আমার হবে না। আমার প্রজেক্ট করতে 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 ইমপ্রুভমেন্ট আসবে, শিখবো ওইগুলাকে, আবার ভুল যেগুলো হয়েছে সেখান থেকে শিখবো, তারপর নতুন লার্নিং আসবে, সেগুলোকে আবার নেক্সট প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো, এভাবে এভাবে করে করে দিস ইজ আ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস। আচ্ছা, ম্যাচুরিটি মডেল প্রোভাইডস নেসেসারি ফ্রেমওয়ার্ক, কী কী নেসেসারি ফ্রেমওয়ার্ক প্রোভাইড করতেছে আমাকে ম্যাচুরিটি মডেল? কি, অ্যানালাইজ অ্যান্ড ক্রিটিক্যালি ইভ্যালুয়েট কারেন্ট প্র্যাকটিসেস,
আমার এখন কি কারেন্ট প্র্যাকটিস আছে সেগুলোকে অ্যানালাইজ করে এবং ইভ্যালুয়েট করে। ইট কম্পেয়ার দোজ প্র্যাকটিসেস এগেনস্ট দ্য কম্পিটিটর্স এবং আমাকে হেল্প করে কম্পিটিটর্সের এগেনস্টে করার জন্য, কম্প্যারিজন করার জন্য, অ্যান্ড ডিফাইন্স আ সিস্টেমেটিক রুট ফর ইমপ্রুভিং দিস প্র্যাকটিসেস এবং আপনাকে একটা সিস্টেমেটিক রাউট ডেভেলপ করতে হেল্প করবে যে কিভাবে আমি ওই বেঞ্চমার্কে যাইতে পারি বা আর একটু বেটার হইতে পারি। ঠিক আছে, আচ্ছা, মোস্ট ইফেক্টিভ ম্যাচুরিটি মডেল দুইটা জিনিস চার্ট করতেছে। একটা হচ্ছে a set of standards that are currently accepted as the state of the art এবং a process to achieve the set benchmarks। এই দুইটা জিনিস আপনাকে চার্ট করবে, কোনটা স্টেট অফ দ্য আর্ট এবং আমার বেঞ্চমার্কটা আমি কিভাবে অ্যাচিভ করব, এটা আপনাকে চার্ট করবে। ওকে, সো এরকম একটা মডেলের, ম্যাচুরিটি মডেলের মধ্যে একটা হচ্ছে স্পাইডার ওয়েব ডায়াগ্রাম। আচ্ছা, এই স্পাইডার ওয়েব ডায়াগ্রামে এই মডেলে এখানে দেখেন আমি কয়েকটা ফ্যাক্টরস নিয়েছি। দিজ আর হাইপোথেটিক্যালি টেকেন। মনে করেন আমার কোম্পানির জন্য দিজ আর মোস্ট রেলিভেন্ট অ্যান্ড নেসেসারি ফ্যাক্টরস ফর মি টু ডিসাইড ওয়েদার মাই মডেল ইজ কি বলবো একটা সাবস্ট্যান্ডার্ড লেভেল নাকি একটা স্ট্যান্ডার্ড লেভেল নাকি একটা স্টেট অফ দ্য আর্ট লেভেলে আছে। হ্যাঁ, ধরেন আমি এটা এখন অ্যানালাইজ করতে চাই আমি কোথায় আছি। সো লেটস টেক মেবি আমি এরকম 8টা, এখানে 1 2 3 4 5 6 7 8টা, হ্যাঁ 8টা ফ্যাক্টরস নিয়েছি উইচ আই থিঙ্ক ইজ রেলেভেন্ট টু মি। ঠিক আছে, অ্যান্ড ইম্পর্টেন্ট। এখন এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি যখন এই মডেলটাতে বসাবো এখানে কয়েকটা প্রত্যেককে আমি নাম্বারিং করব। হ্যাঁ, লেটস সে 0 to 3 আমি নাম্বারিং করেছি। দিস ইজ আ ম্যাচুরিটি মডেল। আপনি কোন জায়গায় আছেন আমি আসি তখনই আপনি বুঝতে পারবেন, যখন দেখবেন তখন বুঝতে পারবেন। ম্যাচুরিটি মডেল এতক্ষণ পড়লাম না, দিস ইজ আ মডেল। মডেলটা দেখে আপনি বুঝতে পারবেন আপনি কারেন্টলি কোন স্টেটে আছে, আপনার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, এই জিনিসগুলা টু সি ইয়োর কারেন্ট স্টেট। ঠিক আছে, এগুলা লেটস সে উই আর গিভিং নাম্বার 0 to 3। 0কে আমরা কি বলতেছি, একেবারে নট প্রপারলি ডিফাইন্ড হয় নাই, এখন আপনার প্রসেসগুলো প্রপারলি ডিফাইন্ড হয় নাই, কাজগুলো ঠিকমতো এখন ইয়ে হয় না, ইট ইজ অ্যান অ্যাডহক প্রসেস এখনও, মানে কাজ করতেছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউর ইমপ্রুভিং ইট। ঠিক আছে, অ্যান্ড ভেরি পুয়ার, এখনও খুবই বাজে অবস্থায়। নাম্বার 1 হচ্ছে সামান্য একটু ডিফাইন্ড হয়েছে বা একটা সাবস্ট্যান্ডার্ড লেভেলে আসছেন আপনি। ঠিক আছে, আস্তে আস্তে কাজ প্রসেসগুলোকে আপনি আরও বুঝতে শুরু করেছেন। নাম্বার 2 হচ্ছে এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজড পজিশনে আপনি চলে আসছেন উইথ ইয়োর প্রসেস অ্যান্ড ইয়োর প্রজেক্ট। নাম্বার 3 আপনি একেবারে একদম স্টেট অফ দ্য আর্ট ইন্ডাস্ট্রি কাটিং এজ লেভেলে চলে গেছেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এরকম আমরা, দিস ইজ অ্যান হাইপোথেটিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, দিস ইজ মানে কোনো রুল অফ আমরা একটা হাইপোথেটিক্যালি চিন্তা করছি, বানানো একটা এক্সাম্পলের মতো করে। তো দেখেন এখানে প্রজেক্ট স্কেডিউলিং, এখানে আমি ওকে 3 মার্কস দিয়েছি, মানে হি ইজ ভেরি গুড অ্যাট ইট অর মেবি আই এম ভেরি গুড অ্যাট ইট, আমার কোম্পানি। আবার দেখেন লেটস সি দিস ওয়ান, পার্সোনাল ডেভেলপমেন্ট অফ ফর প্রজেক্টস। পার্সোনাল ডেভেলপমেন্ট মানে আমার হিউম্যান রিসোর্সেসগুলো, হ্যাঁ তাদের ডেভেলপমেন্টের কেসেস যদি আমি দেখি আমার স্কোর ইজ ভেরি লো। নেটওয়ার্কিং we are giving it let's say 1, মানে এখন কেবল স্ট্যান্ডার্ডাইজড হওয়া শুরু করেছে, there is an opportunity for improvement। হ্যাঁ, আবার এটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, সাবস্ট্যান্ডার্ড লেভেলে আসছি। সো এরকম আমরা এখন আপনারা বলতে পারেন তার মানে যাদের একেবারে সব কিছু আছে তারা তো এরকম পুরাই ভরে যাবে, বাট ইন রিয়ালিটি ইট ডাজন্ট হ্যাপেন। এরকম কোনো কোম্পানি নাই যারা সব কিছুতে এক্সপার্ট। ঠিক আছে, এরকম নাই এবং রিয়ালিটিতে এরকম হয় না। দেয়ার ইজ অলওয়েজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট, অলওয়েজ ইন এনি সেক্টর, ইন এনি ওয়ার্ক। ইভেন আমরা যে অ্যাক্টার্সদেরকে যখন দেখেন না ইন্টারভিউয়ে যায় কথা বলে যে আপনি তো এরকম অবস্থায় আসেন, শাহরুখ খানকেও যদি জিজ্ঞাসা করে শাহরুখ খানও বলে দেয়ার ইজ অলওয়েজ রুম ফর অ্যান ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, সো এই জন্য কখনো এরকম ফুল লেন্থে এরকম অর্গানাইজেশন আপনি পাবেন না। ঠিক আছে,
ওকে, সো প্রজেক্ট ম্যাচুরিটি মডেল ডেভেলপমেন্ট, তো এইটা ছিল একটা এক্সাম্পল, সিম্পল স্পাইডার, এরকম স্পাইডার ওয়েবের মতো আস্তে 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 এরকম বড় হইতে থাকে, ছড়াইতে থাকে, বুঝছেন? আর এরকম অজস্র বিভিন্ন ধরনের ম্যাচুরিটি মডেল বিভিন্ন ধরনের অর্গানাইজেশনসরা প্র্যাকটিস করে থাকে, এক একজন এক একটা করে। এখন পর্যন্ত কোনো একদম ওয়ান স্ট্যান্ডার্ড এরকম কিছু এখনও আসে নাই। সো এখানে একটা টেবিলে ইউ ক্যান ফাইন্ড দিস ইন ইউর বুক অলসো, বিভিন্ন ধরনের মডেলস আছে, এক একজন এক একটা ফলো করে। বাট এটাকে যদি আমরা একটু সামারাইজ করে আমরা এটাকে এরকম একটা জেনারিক মডেলের জেনারিক একটা ইনফরমেশনে আসতে পারি, উইচ উই ক্যান সে দ্যাট দেয়ার আর 3 লেভেলস। একটা লো ম্যাচুরিটিতে আছেন, মডারেট ম্যাচুরিটিতে আছেন, অথবা হাই ম্যাচুরিটিতে আছেন আপনি ইন টার্মস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনার ম্যাচুরিটিটা কোথায়, এইটাই। সো লো ম্যাচুরিটি মানে আপনি একদম লোয়ার লেভেলে, এখনও আপনার প্রসেসগুলো ওভাবে ইমপ্রুভ হয় নাই, আপনি কাজ করতেছেন আর শিখতেছেন, এখনও প্রপারলি ডিফাইন্ড হয় নাই, ভেরি লিটল সাপোর্ট। হ্যাঁ, মডারেট হচ্ছে আস্তে আস্তে এখন আপনি প্র্যাকটিসেসগুলো আরও ডিফাইন্ড হয়েছে, একটু স্ট্যান্ডার্ডাইজড হয়েছে, অর্গানাইজেশনাল সাপোর্টও বেড়েছে। অ্যান্ড হাই ইজ দি স্টেট অফ লেভেল, একদম স্টেট অফ দি আর্ট লেভেল, একদম প্রপারলি ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে এবং আপনার সবসময় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হয়েই যাচ্ছে। ঠিক আছে, সো এইটাকে আমরা একটু জেনারিকলি দেখাইছি বিভিন্ন ধরনের মডেলের। আচ্ছা, এটার ইম্পর্টেন্সটা কি? প্রজেক্ট ম্যাচুরিটি মডেলটা ইম্পর্টেন্ট কেন? বিকজ এটা রিসেন্ট ইয়ারের ইম্পর্টেন্স কেন এত বেড়েছে? বিকজ নাম্বার 1, ইট হাইলাইটস দ্য রিকারিং প্রবলেমস আ কোম্পানি হ্যাভ। এটা বারবার আপনাকে হেল্প করবে আইডেন্টিফাই করতে যে তোমার রিকারিং প্রবলেমগুলো কী কী প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে। ঠিক আছে, ইট অলসো হাইলাইটস দ্য ফ্যাক্ট দ্যাট চেঞ্জ ইজ আ গ্র্যাজুয়াল প্রসেস and companies must strive for it as an ongoing process of continuous improvement, এবং এটা তোমাকে বারবার বলতে থাকে যে you have to improve this, এই এরিয়াতে তোমার ল্যাক আছে, and we need some continuous improvement in this sector. আচ্ছা, it also provides a clear picture of where a company stands or fits and how to determine a reasonable course of action to progress and আমার যে ডিজায়ার্ড গোলটা আছে ওইটাতে আমার পৌঁছাইতে হইলে আমার অ্যাকশন প্ল্যানটা কি হবে, এইটা ডিটারমাইন করতে হেল্প করে। এবং অলসো দেখায় যে আমি এখন এখানে আছি, এখানে যাব, দ্যাট ইজ মাই গোল, এখানে আমি কিভাবে যাব। ওকে, সো দিস ইজ দি এন্ড অফ দিস চ্যাপ্টার। আমরা একটু নেক্সট চ্যাপ্টারে চলে যাই। প্রজেক্ট সাইকেল আবার বুঝাবো? তাহলে আজকে নেক্সট চ্যাপ্টার তো শুরু করতে পারবো না। লেটস সি, আপনাদের একটু পরে কার ক্লাস? সালেহ স্যারের ক্লাস। We don't have enough time to start a new chapter then. Project cycle. This one, right? এখানে কি কোয়েশ্চেন কি আছে আমাকে সেটা বলেন। প্রজেক্ট সাইকেলটাকে আবার একটু বুঝিয়ে দিব। আচ্ছা, সো প্রজেক্ট সাইকেল আমাদের এমনিতেই ধরেন যে কোনো প্রোডাক্টের একটা লাইফ সাইকেল থাকে না, শুরু হয় একটা পর্যায়ে তো শেষ হয়, ওরকম প্রজেক্টেরও একটা সাইকেল আছে। হ্যাঁ, তো এই সাইকেলটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইনিশিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন ফেজ, তারপর হচ্ছে প্ল্যানিং, তারপর এক্সিকিউশন, তারপর টার্মিনেশন। তো এটা শুনেই তো বুঝে যাচ্ছি যে ইনিশিয়াল লেভেল আমরা কি করি, আমার কনসেপ্টটা ডেভেলপ করতেছি, আমার বিজনেস কেসটা ক্রিয়েট করতেছি, হ্যাঁ, আমার কাজের স্কোপটা কি আসলে। হ্যাঁ, এখন আমি আপনাকে প্রজেক্ট দিলাম, বললাম তুমি দোলনা বানাও, পার্কের মধ্যে একটা দোলনা বানাও, এখন আপনি সেখানে একটা বিশাল কিছু একটা হুলুস্থুল কাজ করে একটা পার্ক বানায় ফেললেন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ক্লায়েন্ট দ্যাট ইজ গিভ, মানে আপনার অ্যাজ আ ক্লায়েন্ট হোয়াট এম আই অ্যাকচুয়ালি আস্কিং ইউ, প্রজেক্টটা কি, ওই স্কোপটা কি আপনার কাজের, ওগুলা বুঝতে হবে। মাইক্রোসফটের
সিকোয়েন্সটা যেটা এটা কি এটার সাথে কি এটা একটা পার্ট লাইফ সাইকেলটা লাইফ সাইকেল হ্যাঁ, মানে আপনি কি কোনো প্রজেক্ট করতেছেন, প্রজেক্ট করলেই হ্যাঁ শুরু করতেছেন কি দিয়ে আগে আপনার কাজের স্কোপটা কি সেটাকে আগে ডিফাইন করেন, মানে হোয়াট ইজ ইয়োর ফ্রেমওয়ার্ক, একটা স্কোপ থাকবে। দের ইজ দিস কনসেপ্ট ইন প্রজেক্ট। আমরা যখন নেক্সট চ্যাপ্টারগুলোতে যাব প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট যেটা, ওই চ্যাপ্টারে গেলে আমরা ইন ডিটেল তখন সব বুঝবো যে আপনি যেটা বলতেছেন ওটার সাথে রিলেটেড। লাইফ সাইকেল এন্টায়ার প্রজেক্টের সাথেই সম্পৃক্ত, আপনি যেই প্রজেক্টই করতে যান না কেন। অবশ্যই দ্যাট ইজ আ লাইফ সাইকেল। আপনার ওই 10 দিনের প্রজেক্ট শুরু করবেন তার আগে প্ল্যানিং করেছেন না, ইনিশিয়ালি একটা বিজনেস কেস ক্রিয়েট করতে হচ্ছে না। সো ওরকম বিজনেসের আপনারা ধরেন ইনিশিয়াল যখন কনসেপ্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, সো ইউ হ্যাভ টু ডিসাইড what is your goal, what you are actually wanting out of it, what is your business case, what is the scope, আপনার কাজের স্কোপ কতটুকু। আপনার স্কোপের বাইরে আউটস্কোপ যদি চলে যান তাহলে কি হবে, ওটা তো আপনার প্রজেক্টের মধ্যেই না। আপনার কাছে ক্লায়েন্ট চাইছে স্পেসিফিকেশন, তুমি আমার জন্য এই জিনিস বানায় দাও, ওয়েব পেজ বানায় দাও, আপনি বানায় রাখলেন আরও এক্সট্রা অনেক কিছু নিজের মন মতো ঢুকায়, আচ্ছা এটা করলে তো এটা আর একটু বেটার হয়, হবে না, দ্যাট ইজ আউট অফ ইউর স্কোপ। So you have to be very clear about the scope of your work. আমাদের চ্যাপ্টার আছে একটা স্কেডিউলিংয়ের, হ্যাঁ। সো ওইখানে বেসিক্যালি আমরা দেখাই যে আমরা একটা প্রজেক্টের স্কেডিউলিং কিভাবে করব। আমাদের চ্যাপ্টার আছে রিসোর্স ম্যানেজমেন্টের, আমাদের চ্যাপ্টার আছে রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে বাজেটিং, হ্যাঁ, এভরিথিং। একটা প্রজেক্ট করতে গেলে আমাদের যেগুলো লাগবে, যে ফার্স্টে আপনাকে আগে প্ল্যান করতে হবে, ডিফাইন করতে হবে আপনার কাজের স্কোপ কী, সেগুলোকে কিভাবে আপনি সাজাবেন। আপনারা ওয়ার্ক ব্রেকডাউন করেন না ছোট ছোট করে, যখন মাইক্রোসফট প্রজেক্টে আপনারা কাজ করেন, দের ইজ আ ওয়ার্ক ব্রেকডাউন না, WBS ক্রিয়েট করেন না, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, হ্যাঁ, ওগুলো আপনারা চ্যাপ্টার 5-এ গিয়ে পাবেন ইন ডিটেল। সাইকেল ওটাই, লাইফ সাইকেলের মতো, যে শুরু এবং শেষ ওটাই। আর চ্যাপ্টার 5-এ গিয়ে ইন ডিটেল আমরা পাবো যে কিভাবে প্রজেক্টটার আমি ইনিশিয়াল ওভারঅল এন্টায়ার প্ল্যানিং কিভাবে করতেছি। তারপরে আমরা আলাদা আলাদা করে পড়বো যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব, আমরা বাজেটিং কিভাবে করব, প্রজেক্টের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড টাইমিং, এগুলা ইনশাল্লাহ ইফ উই ক্যান কভার ইট ইন দিস টাইম, ঠিক আছে। আচ্ছা, সো প্রজেক্ট লাইফ সাইকেলের তাহলে ইনিশিয়াল লেভেলটা তো বুঝলেন, যে আমাকে সব কিছু আগে দেখতে হবে, আমার কী কী রিসোর্সেস লাগতে পারে এই কাজ করতে গিয়ে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমার স্টেক হোল্ডার কারা, হ্যাঁ, এগুলো সব আইডেন্টিফাই করতে হবে। উইল টক অ্যাবাউট স্টেক হোল্ডার্স ইন চ্যাপ্টার 2, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্টেক হোল্ডার্স কারা একটা প্রজেক্টের, ঠিক আছে। তারপরে কি প্ল্যানিং, এখন আপনি আরেকটু ডিটেল স্পেসিফিকেশনস নেবেন, সব কিছু ডিটেইল প্ল্যানিং করতে পারবেন। ইনিশিয়ালি তো আর সব ইনফরমেশন আপনার কাছে থাকে না। তারপরে প্ল্যানিং ফেজে যখন যান, যখন পাস হইলো যে ঠিক আছে যাও করো, তাহলে একটা প্ল্যান ডেভেলপ করতে হবে আমাদেরকে। এরপরে আসে এক্সিকিউশন, ওই প্ল্যানটাকে আমি এক্সিকিউট করি এই লেভেলে, ঠিক আছে। এক্সিকিউশন হয়ে গেলে তারপরে কি করতেছি, টার্মিনেট করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি। তো দিস ইজ দ্য প্রজেক্ট লাইফ সাইকেল। লাইক এনি প্রোডাক্টেরও কিন্তু আমরা একটা লাইফ সাইকেল থাকে না, শুরু হয় তারপরে যে একটা সময় গিয়ে মরে যায় প্রোডাক্টটা, রাইট, ওরকমই। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের এখানে ওইটাই একটা গ্রাফের মাধ্যমে জাস্ট দেখিয়েছে যে কখন কোন লেভেলে, এটা হচ্ছে লেভেল অফ এফর্ট, কোন লেভেলে কতটুকু এফর্ট দিতে হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে টাইম, যত টাইম যাচ্ছে আস্তে 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 করে এফর্টও ওরকম বাড়তেছে, এক্সিকিউশনে এসে সবচেয়ে বেশি এফর্ট, হিউম্যান এফর্ট বা বলেন অন্যান্য এফর্ট যায়, তারপর আস্তে আস্তে এটা গোজ টু টার্মিনেশন। এখানে জাস্ট বলেছিলাম যে টার্মিনেশনের যেই এফর্ট, ইট ইজ হায়ার দ্যান দ্য কনসেপচুয়ালাইজেশন ফেজ, ঠিক আছে। বেসিক্যালি এখানে আমরা কয়েকটা কম্পোনেন্ট আইডেন্টিফাই করেছিলাম একটা প্রজেক্ট লাইফ সাইকেলের, ঠিক আছে, এবং এটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করেছিলাম সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। সো একটা কম্পোনেন্টগুলো কী কী বলেছিলাম একটা লাইফ সাইকেলে, ক্লায়েন্টের ইন্টারেস্ট, প্রজেক্টের স্টেক,
মানে এখানে কর্পোরেট ইনভেস্টমেন্ট কত, রিসোর্সেসগুলো কী কতটুকু লাগতেছে, ক্রিয়েটিভিটি কতটুকু, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কতটুকু আসছে, ইউজ হচ্ছে, আর হচ্ছে আনসার্টেনিটি আর রিস্ক কীরকম। সো এইটাকেই আমরা একটা গ্রাফের মাধ্যমে জাস্ট ভিজুয়ালাইজ করেছি সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট মোর। এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি লেভেল, এটা হচ্ছে আমার টাইমের মধ্যেই আমরা ফার্স্টে কি কনসেপচুয়াল, প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড টার্মিনেশন, সময়ের সাথে সাথে তো টার্মিনেশনে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি। আচ্ছা, সো লেটস স্টার্ট উইথ দ্য ক্লায়েন্ট ইন্টারেস্ট। ক্লায়েন্ট ইন্টারেস্টে কি বলতেছে যে দেখেন, স্যার চলে আসছে, ক্লায়েন্ট ইন্টারেস্টে বলছে যে কোনো প্রোডাক্টের, যে যেমন ধরেন নতুন আইফোন যখন আসবে প্রথম দিকে আমাদের ইন্টারেস্ট খুব বেশি থাকে, তারপর মাঝখানে হ্যাঁ অনেক কিছু, অনেক গ্যাজেট এরকম, স্পেশালি ইন কেস অফ গ্যাজেটস আমি বলবো এই জিনিসটা হয় খুব বেশি। আর এক্সিকিউশন যত সময় যায় মাঝখানে কি আমাদের ইন্টারেস্ট ডাউন করে, তারপরে আবার নভেম্বর যখন আসে আমাদের মাথায় আসে ও এখন বাজারে আসছে, এখন আমার আবার ইন্টারেস্টটা বেড়ে যায়। এক্স্যাক্টলি ওই রকমই, মানে ইফ ইউ ট্রাই টু রিলেট থিংস টু ইউর এভরিডে নর্মাল সিচুয়েশনের সাথে, তাহলে আপনাদের কাছে কনসেপ্টগুলো আরও ইজিয়ার হয়ে যাবে। লেটস সি উইথ দ্য প্রজেক্ট স্টেক। অবভিয়াসলি কনসেপচুয়াল লেভেলে ইনভেস্টমেন্ট, কর্পোরেট ইনভেস্টমেন্ট যতটুকু থাকবে, এন্ড লেভেলে নিশ্চয়ই তার সেটা বেশিই থাকবে, রাইট? সময় যাচ্ছে, এন্ড লেভেলে যাচ্ছে, তখন ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে। এরপরে আসেন রিসোর্সেস। রিসোর্সেস তো প্রথমেই সব কি আপনি ঢেলে দেন প্রজেক্টে, টাকা পয়সা, মানুষ, স্কিল, ন, রাইট? স্টেপ বাই স্টেপ, প্ল্যান ওয়াইজ ইউর গোয়িং, অ্যান্ড দেন আস্তে আস্তে এক্সিকিউশনে সবচেয়ে বেশি রিসোর্সেস লাগে, বিকজ ইউর এক্সিকিউটিং দ্য প্রজেক্ট নাও, অ্যান্ড টার্মিনেশনে গিয়েও কিছু খরচ হয়, বা বিকজ ওখানে হ্যান্ড ওভার করার কিছু ব্যাপার থাকে, ওখানেও কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু ফর্ম্যালিটিস আছে, সো ওখানেও কিছু রিসোর্সেস যায়। এরপরে আসেন ক্রিয়েটিভিটি, দ্যাট ইজ দ্য ইনোভেশন অর ক্রিয়েটিভিটি। অনেক ঝামেলা আছে, স্পেশালি ডকুমেন্ট রিলেটেড ঝামেলাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, টার্মিনেশনে স্পেশালি ডকুমেন্ট রিলেটেড ঝামেলাগুলো একটু বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, সো আপনার আনসার্টেনিটি দেখেন কনসেপচুয়াল লেভেলে বেশি থাকে, বিকজ প্রজেক্টের শুরুতে কিন্তু আমি বারবার করে বলছি উই ডোন্ট হ্যাভ অল দ্য ইনফরমেশন, ঠিক না? সো যখন আপনার কাছে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ ইনফরমেশন, অবভিয়াসলি দ্য রিস্কিনেস উইল বি হাই। বাই টাইম আস্তে আস্তে যখন যাচ্ছেন, দেখতেছেন, ফেস করতেছেন, ইনফরমেশন আরও পাচ্ছেন, তখন আস্তে আস্তে কি রিস্কিনেস উইল বি ডাইং ডাউন সময়ের সাথে সাথে, বিকজ ইউ নো নাও হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি লুকিং ফর, হোয়াট ডু ইউ নিড, আপনার কনস্ট্রেইনসগুলো কি, সব কিছু আস্তে আস্তে করে জানতে পারবেন, তো এই কারণে রিস্কিনেসটা আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, ডিড আই মিস এনিথিং? আর ক্রিয়েটিভিটি বা ইনোভেশন যেটাকে বলে, সো প্রজেক্টের এটার ক্ষেত্রে শুধু বলতেছে যে ইনোভেশনের ক্ষেত্রে ইট স্টার্টস হায়ার, শুরুতেই। নর্মাল জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা নতুন গ্যাজেট আনতেছেন বাজারে, একটা নতুন কিছু ক্রিয়েট করতে চাচ্ছেন, বা ধরেন একটা টেকনোলজি আছে যে আপনার সাউন্ডকে ব্যবহার করে আপনি সমুদ্রের গভীরতা বের করবেন। সো এটা যখন এই টেকনোলজিটা যখন ক্রিয়েট করা হয়েছে, অবভিয়াসলি সামওয়ান হ্যাড টু কাম আপ উইথ দ্যাট ইনোভেশন অর দ্যাট ক্রিয়েটিভিটি, দ্যাট আইডিয়া। দ্যাটস ওয়াই বলা হয় যে দ্য ইনোভেশন স্টেপস স্টার্টস ভেরি হাই ইন আ প্রজেক্ট। তারপর প্রজেক্টটা হাতে নিয়েছে, কাজ করতে গিয়ে তো অবভিয়াসলি দেয়ার উইল বি সাম আপ অ্যান্ড ডাউন, ইউজুয়ালি আপই হয়, যে আরও কিছু ক্রিয়েটিভিটি হয়তো আমাকে ইউজ করতে হতে পারে, যে না এই টেকনোলজির আমি ফার্স্টে যেরকম করে চিন্তা করছিলাম, প্ল্যান করছিলাম, বাট না, দিস নিডস সাম কাইন্ড অফ চেঞ্জেস, এখানে আর কি করা যায়, এই প্রবলেমটা রিয়েল লাইফে গিয়ে এই প্রবলেমটা ফেস করতেছি। আমরা যদি মনে করি ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, সাউন্ড ইউজ করে ফেললাম, হ্যাঁ, সায়েন্টিস্টরা যারা করতে চায় তারাই তো বুঝে। জি, there is a bit of curve, there is a light bit of curve.
না না দের ইজ আ বিট অফ কার্ভ এটা দিস ইজ অ্যান হাইপোথেটিক্যাল এক্সাম্পল, এরকম কোনো কিছুই না যে রুল অফ থাম্ব এটাই হবে, আনসার্টেনিটি তো কম বেশি হইতেই পারে, বাট ইন জেনারেল ধরা হয় উইথ টাইম দ্য আনসার্টেনিটি গোজ ডাউন ইন জেনারেল যদি আপনি চিন্তা করেন, বিকজ প্রজেক্ট যখন আপনি শুরু করছেন তখন ইউ ডোন্ট হ্যাভ দি এনাফ ইনফরমেশন, অবভিয়াসলি ওখান থেকে তো নিচে হবেই, এখানে ফ্ল্যাকচুয়েশন হোক, but it cannot go upper than this. It cannot go upper than the conceptual level because you don't know anything starting এ। এখন আপনি যদি আমাকে বলেন টার্মিনেশনে এসে এটা উপরে চলে গেছে, এটা হইতে পারে না, তাহলে you're not a good project manager, your project is failing, আপনি ভুল প্রজেক্ট নিচ্ছেন, if that happens then that project is a failure, that should not be happening at the termination level। আপনি এখন এসে বলতেছেন এই আনসার্টেনিটি এই রিস্ক আছে অ্যাট দি টার্মিনেশন লেভেল বা এক্সিকিউশন লেভেল, ইউ ক্যান্ট সে দ্যাট, তাহলে ইউ আর নট এ গুড প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ইউর প্রজেক্ট প্ল্যানিং ওয়াজ রং। আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন, আমরা যে যাব যখন রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টারে যাব, ইউ হ্যাভ টু ডু ইউর রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক অ্যানালিসিস প্রজেক্ট শুরু করার আগে। আপনি প্রজেক্টটা নিবেন কি নিবেন না এটার একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসও করতে হবে, যেগুলোর ম্যাথ আমরা করবো, এনপিভি অ্যান্ড এভরিথিং, ওয়েদার উই শুড টেক দ্যাট প্রজেক্ট অর নট। আবার আপনাকে মার্কেট অ্যানালিসিসও করতে হবে, সব অ্যানালিসিস করতে হবে। আপনি রিস্কিনেস যদি এখানে চলে যান দেন তাহলে আপনার সমস্যা আছে প্রজেক্ট ম্যানেজমেন্টে, ঠিক আছে? প্ল্যানিংয়েই প্রবলেম আছে, শুরুতেই গোড়ায় গলদ আছে তার মানে। ওকে, সো আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি, উই আর নট স্টার্টিং আ নিউ চ্যাপ্টার, তাহলে নেক্সট ক্লাসে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, সো এটা একটু পজ দিয়ে দেন, আমাকে কেউ অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিয়ে।